শফিকুর রহমান আজকের এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁকে আজকে আপনাদের সকলকে এখানে দাওয়াত দিয়ে কষ্ট দিয়েছি। আপনারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন। এই জন্যে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ 1971 সালে বহু ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীন হয়। লাখো মানুষের জীবনের বিনিময়ে, অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গর্বের এই স্বাধীনতা, তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে 53টি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারেনি। বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা, সংকীর্ণ দলীয় স্বার্থপরতা, গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো স্বৈরশাসন পরিচালনার কুফল কম বেশি জাতি ভোগ করে আসছে। তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম, দেশপ্রেম এবং ভালোবাসা, দেশে এবং প্রবাসে যারাই দেশের জন্য কাজ করেন, তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকত, তাহলে এই দেশ এর চাইতে আরও বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র 3.5 বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল। এবং এখন বিশ্বে আমরা একথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা এক ভুলের ঊর্ধ্বে ছিলেন। ভুল মাত্র আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অপরাধ এবং ভুল এক জিনিস নয়। অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয়, সেটার নাম অপরাধ। আর একজন তার না জানার কারণে, জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে থাকে, সেটা ভুল। ভুল সংশোধন করা যায়, কিন্তু অপরাধের শাস্তি পেতে হয়। অপরাধের শাস্তি যখন সমাজে নিশ্চিত হয়, আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয়, তখন অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। কিন্তু যখন বিচারহীনতা দেখা দেয়, তখন অপরাধের লাগাম টেনে ধরার আর কোনো সুযোগ থাকে না। আমি আজকের এই জাতির ক্রান্তি লগ্নে অতীতের কাউকে সুনির্দিষ্টভাবে দোষারোপ না করে এই জাতির সামনে কিভাবে এগোতে পারে, সেই ব্যাপারে মুহূর্তে দুই একটি কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল। মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছিল। এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল, এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে,
হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। জাতির জীবনে যদি কোনো ইতিবাচক পরিবর্তন হয়েই থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের ফসল। এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইয়েরা, যে সমস্ত পরিবার তাদের আপনজনকে হারিয়েছে, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন আছেন, প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। সাংবাদিক বন্ধুগণ, দুঃখের বিষয়, গতকাল আমরা সকলেই জানি যে টানা 15 বৎসর 7 মাস জাতিকে অনেকটা অরক্ষিত অবস্থায় রেখেই তিনি চলে গেছেন। ছাত্র জনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, সেই সংঘর্ষে আমাদের কলিজার টুকরা যুবতী ছাত্রী মেয়েরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি। তখন থেকেই কিন্তু সংগঠন অন্য মোমেন্টামে চলে যায়। তারপরে আস্তে আস্তে শুরু হয় কিলিং মিশন। প্রথম দিন 6 জন, তারপরের দিন কয়জন আল্লাহই ভালো জানেন। এভাবে প্রতিদিন এটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত গত পরশুদিন সর্বোচ্চ সংখ্যক মানুষের জীবনহানির মধ্য দিয়ে গতকাল এই পরিবর্তন আসে। কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি পরিবর্তনের উষালগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি, আমাদের প্রিয় সংগঠনকে আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে। কারণ জাতি, ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এখানে সকল নাগরিকের অধিকার সমান। এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যাগুরুও নয়। এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল। এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর। আমরা এটাকে মানবতা বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি। এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো, যেখানে এই দুর্বৃত্তপনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমাদের এই আহ্বান গত রাত্রেই আমরা দিয়েছিলাম। গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই পাহারাদারের ভূমিকা পালন করছে। কিন্তু ৫৬,০০০ বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক ফুকরে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে, এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা